ডিয়েগো সিমিওনে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলছে যে সে বিশ্বাস করতে পারে না যে আগের সিজনে রাফিনা ব্যালন ডি অর জেতেনি। এইটা হচ্ছে রাফিনার অর্জন। ইনজুরি থেকে ফিরে পরপর 2 ম্যাচে এমভিপি ম্যান অফ দ্য ম্যাচের খেতাব জিতে নিল রাফিনা দে বেলোলি। কালকে 3-1 গোল লিটারালি ডিস্ট্রয় করেছে অ্যাটলেটিকো দি মাদ্রিদকে বার্সেলোনা। হয়তো স্কোর লাইনটা এরমভাবে দেখাচ্ছে না, বা ম্যাচটা ড্র হতে পারতো। থিয়াগো আলমারা যদি ওই গোলটি না মিস করতো হয়তো ম্যাচটা ড্র হয়ে যেত। কিন্তু ভাই অনেকদিন পরে কালকে বার্সেলোনার একটা ডমিনেটিং পারফরমেন্স দেখলাম আমরা। ভাই রাফিনা তো এমভিপি হয়েছে, কিন্তু ভাই আমি পেদ্রিকে নিয়ে কথা বলবো। রাফিনা তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এমভিপি, কিন্তু ভাই পেদ্রি যে পাসটা দিল রাফিনাকে, যে গেম কন্ট্রোল করলো পেদ্রিকে নিয়ে তো ভাই আমরা বলতে বলতে লিটারালি হাঁপিয়ে গেছি বার্সেলোনা ফ্যানরা। মানে বার্সেলোনা ফ্যান হোক বা নর্মাল ফ্যান হোক, সবাই বুঝে গেছে যে পেদ্রির ক্যাপেবিলিটি কত। পেদ্রি ইঞ্জুরি থাকলে কি বার্সেলোনা খেলে, আর পেদ্রি উইদাউট ইঞ্জুরি থাকলে কি বার্সেলোনা খেলে, সেটা আকাশ পাতাল পার্থক্য। উইদাউট পেদ্রি, আমি আজকে বলছি, উইদাউট পেদ্রি বার্সেলোনা ইজ নাথিং। পেদ্রির কিছুটা ইঞ্জুরি কনসার্ন দেখা গেছিলো শেষের দিকে, যে সবাই ভেবেছিল যে আবার ইনজুর্ড না হয়ে যায়, কারণ পেদ্রি যখন ম্যাচে এসেছিল তখন হানসি ফ্লিক আগেই বলে দিয়েছিল যে পেদ্রি 100% ফিট না, তাও পেদ্রিকে আমরা খেলাচ্ছি বিকজ পেদ্রিকে আমাদের দরকার। আগে অ্যাটলেটিকে যদি হারাতে পারে বার্সেলোনা, তাহলে লিগ টেবিলে আমাদের স্থানটা অত্যধিক প্রবল হয়ে যাবে। সেই জন্য হানসি ফ্লিক বলে রেখেছিল যে 100% ফিট না পেদ্রি, তাও পেদ্রি খেলবে। আর ভাই যা খেললো পেদ্রি, যা খেললো, ওয়াও ভাই, লিটারালি মাঠের বেস্ট প্লেয়ার পেদ্রি। রাফিনা ম্যান অফ দ্য ম্যাচ, এমভিপি অফ দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, কিন্তু ভাই যে খেলা দেখেছে সেই জানে কালকে মাঠের বেস্ট প্লেয়ার পেদ্রি। আর অ্যাজ ইউজুয়াল ক্যাম্প নুতে আনবিটেন স্ট্রিক চলে আসছে। আর ভাই ক্যাম্প নুতে খেলা দেখলে সব থেকে বেস্ট মোমেন্ট কোনটা লাগে জানো? যখন 10 মিনিটের শেষে সবাই মেসি মেসি মেসি, ওই যে চ্যানটা ভাই লিটারালি গুজবাম্পস দেয় গায়ে, লিটারালি গুজবাম্পস দেয়। কালকে ভাই আমাদের একমাত্র যে নাম্বার 10 প্লেয়ার ছিল ড্যানি অলমো, ও ড্রো অবশ্য নাম্বার 10 প্লেয়ার, বাট ড্রোকে আমরা সেরকম রিলায়েবল করতে পারি না, কারণ ড্রো ইউথ থেকে সবে উঠে আসছে। অলরেডি ফেরমিন ইনজোর্ড, ড্যানি অলমো 2-3 উইকের জন্য ইনজোর্ড হয়ে গেল। আর ড্যানি অলমোর সব থেকে শেষ কন্ট্রিবিউশন ছিল লিটারালি গোল। ড্যানি অলমো শেষ যখন বলটা পায়ে লাগিয়েছিল, শেষ কন্ট্রিবিউশন ইজ দ্য গোল। ড্যানি অলমোর পারফরমেন্স ভালো হোক যাই হোক, কিন্তু ড্যানি অলমো প্রচণ্ড ইঞ্জুরি পোন, মনে হয় যেন কাঁচের গ্লাস দিয়ে তৈরি প্লেয়ারটা ভাই, একটু টাচ করলেই ভেঙে যাবে। ওভারঅল কালকে ড্যানি অলমো ঠিকঠাকই খেলেছে ভাই, ড্যানি অলমোর পারফরমেন্স ওভারঅল ঠিকঠাকই ছিল। কালকে যদি হয়তো লেবা পেনাল্টিটা না মিস করতো, আমরা 4-1 গোলে জিততে পারতাম। কিন্তু ভাই ওইটা কি বাজে পেনাল্টি ছিল লেভানডস্কি, আমার দেখা তো লেভানডস্কির ওয়ার্স্ট পেনাল্টি ভাই। লিটারালি স্টেডিয়ামে গিয়ে পড়ছে বলটা অত উঁচু থেকে। আর অ্যাটলেটিকো দি মাদ্রিদের একটা রেকর্ড ছিল কি বিগত 15টা ম্যাচে না 14টা ম্যাচে তারা সর্বপ্রথম গোল করেছে, আর রেকর্ডটা এখনো কায়েম আছে। কালকে কিন্তু বার্সেলোনাকে তারা সেই প্রথম গোলটাই করেছিল। পাউ কুবারসিরোটা যে অফসাইড ট্র্যাপে অফসাইড দিয়েছিল, শেষ মুহূর্তে অফসাইড হয়নি ভাই। আর ওরকম জায়গায় যে হানসি ফ্লিকের হাইলাইন তো বলেছে আমি ছাড়বো না, হাইলাইন খেলতে হবে, কিন্তু ভাই ওই রকম জায়গায় ধরা পড়ে গেলে ভাই কালকে লিটারালি খুব বিপদ হয়ে যেত। যদি ওর পরেও যদি আরেকটা গোল করে দিত অ্যাটলেটিকো দি মাদ্রিদ, তাহলে বার্সেলোনা কিন্তু বিপদ হয়ে যেত। যাই হোক, বার্সেলোনা একটা অসাধারণ উইন নিয়ে এসছে, লিগ টেবিলে এখন 4 পয়েন্টে অ্যাভাবে আছে। আজকে রিয়াল মাদ্রিদের খেলা, সেইটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। কালকে এরিক আর পেদ্রির ডুও মিডফিল্ড খেলেছে ভাই। ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের যেহেতু ফিভার ছিল, ফ্র্যাঙ্কি খেলতে পারিনি। এরিক আর পেদ্রি, এরিকের পারফরমেন্স ঠিকঠাকই আছে, পেদ্রির সঙ্গে ভালো তাল মিলিয়ে এরিক খেলেছে। আর ভাই পেদ্রি যখন তোমার ডুও হবে না, তুমি যদি একটা কাঠকেও খেলাও অ্যাজ আ ডিফেন্সিভ ডুও, সেই কাঠটাও ভালো পারফরমেন্স করবে। পেদ্রি যে লেভেলের প্লেয়ার ভাই, আমি ওভার এক্সাজারেট করছি না, সত্যি বলছি। তুমি হয়তো অন্য টিমের ফ্যান হতে পারো, তুমি অন্য টিমকে ভালোবাসতে পারো, কিন্তু ভাই পেদ্রি যে লেভেলের মিডফিল্ডার, তুমি যদি মনে হাত রেখে বলো, তুমি বলতে পারবে না যে পেদ্রির থেকে ভালো প্লেয়ার এখন ওয়ার্ল্ডে কেউ আছে মিডফিল্ডের দিক থেকে। ইভেন টনি ক্রুজ, যে রিয়াল মাদ্রিদ লেজেন্ড, সেও বলেছে পেদ্রির পজিশনে পেদ্রির থেকে ভালো প্লেয়ার নেই। এবং আমিও মনে করি পেদ্রির পজিশনে পেদ্রির থেকে ভালো প্লেয়ার নেই। কালকে বালদে কুন্ডেও ঠিকঠাক ম্যাচ গেছে। বালদে প্রথমের দিকে কয়েকটি ভুলভাল ক্রস করেছে, কিছুটা বাজে খেলেছে, কিন্তু ওভারঅল ঠিকঠাক খেলেছে। আর জেরার মার্টিন ভাই মালদিনি, আমাদের ওই ভুল ইয়েলো কার্ডটা বাদ দিলে, যেটা ট্যাকেল করেছিল অ্যালেক্স বাইনাকে, ওইটা বাদ দিলে ভাই জেরার মালদিনিও আমাদের ঠিকঠাকই খেলেছে। পাউ কুবারসি অ্যাজ ইউজুয়াল ভালো খেলে, একটু ডাউন ফর্ম গেছে ভাই, একটু ডাউন ফর্ম সব প্লেয়ারই আসে, সেটা বড় কথা না, কিন্তু ওভারঅল দিক থেকে গেলে ডিফেন্সও কালকে ঠিকঠাকই খেলেছে। ওই আলমাডার ওই যে চান্সটার কথা বলছি ভাই, ওইটা যদি হয়ে যেত তাহলে কালকে হয়ে যেত বার্সার। কালকে অ্যাটলেটিকো মাদ্রিদ আলমাডা যখন সাবস্টিটিউট, আলমাডার গ্রিজম্যান যখন সাবস্টিটিউট হয়ে আসে, তখন ওরাও মোটামুটি মানে অনেক চান্স ক্রিয়েট করেছিল। ইভেন সাবস্টিটিউট হওয়ার আগেও অ্যালেক্স বায়না অনেক চান্স ক্রিয়েট করেছিল। কালকে আলভারেজ তার পুরো পোটেনশিয়ালটা দিয়ে খেলতে পারেনি, মানে আলভারেজ যে লেভেলের প্লেয়ার, আলভারেজ সেইটা শোকেস করতে পারেনি। অ্যালেক্স বায়না কালকে গোলটা করলো, নুয়েল মলিনা অ্যাসিস্টটা করলো, ওটা দুর্দান্ত অ্যাসিস্ট ছিল ভাই, যাই বলো তাই বলো। অফসাইড ভেবেছিল সবাই হবে, আর রেফারি হার্ড চেক করার পরে দেখা গেল অফসাইড না। সেহেতু প্রথম গোল করার পরে বার্সেলোনা একটা অসাধারণ 3টে গোলের কামব্যাক দিল। আর সর্বশেষে যখন নার্ভি মুভমেন্ট চলছে ভাই, ফেরান টোরেস গোলটা করে তো ম্যাচটা পুরো কিল করে দিল। বার্সেলোনা একটা সিম্পল ক্যাম্প নুতে 3-1 ভিক্টরি। এই ভিক্টরির মাধ্যমে বার্সেলোনা তাদের লিগ টেবিলের পজিশনটা আরও স্ট্রং করলো। আর ভাই সর্বশেষ আমি ইয়ামাল নিয়ে দুটো কথা বলতে চাই ভাই।
ইয়ামাল সেকেন্ড হাফে একরকম ইয়ামাল ছিল, আর ফার্স্ট হাফে একরকম ইয়ামাল ছিল। ইয়ামাল ফার্স্ট হাফে যে ইয়ামাল ওভারডু অত্যাধিক করছে এখন, কেন জানেন না আমি। ইয়ামাল ফার্স্ট হাফে ওভারডু অত্যাধিক করছে, মানে আমি বিট করবো, 3টে ডিফেন্ডার আমার দিকে আসলে আমি তাদেরকে বিট করবো। দরকার নেই ভাই, আগে তুমি যেরকম খেলতে যে সিম্পল পাস দিয়ে বেরিয়ে যাও না, 1-2 করো না। বাট ইয়ামাল সেকেন্ড হাফে এসে সেইগুলো একটু বন্ধ করে দিয়েছিল, ওভারডু করতে চাইছিল না, মানে এক্সট্রা কিছু করতে চাইছিল না ইয়ামাল সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে যেটা করতে চাইছিল, এইটা যদি ইয়ামাল কন্ট্রোল করে নেয় না, ওই ওভারডু জিনিসটা, মানে বয়স কম বলে সে ওভারডুটা করছে, সেইটা যদি কন্ট্রোল করে নেয়, সত্যি বলছি ইয়ামাল অলরেডি 18 GA 19 GA হয়ে গেছে ইয়ামালের। তোমাকে যারা বলবে যে ইয়ামালের বাজে সিজন যাচ্ছে, ভাই তাদের চোখে আঙুল দিয়ে দেখো, এইটা যদি বাজে সিজন হয় তাহলে ভালো সিজন কোনটা ভাই? 19 GA অলরেডি এই সিজনে প্রডিউস করে দিয়েছে। লেভানডস্কিরও ওই একটা গোল হতে পারতো, যে হেডিংয়ে দিয়ে গোলটা দিত, ওটা ওবলাকের অসাধারণ একটা সেভ। ভাই কড়া একটা উইন ভাই, স্টেটমেন্ট উইন। অ্যাটলেটিকো দি মাদ্রিদকে হারানোটা যাতা ব্যাপার না। ইনফর্ম অ্যাটলেটিকো দি মাদ্রিদ আসছিল বার্সেলোনার সামনে, সেই ম্যাচটা জিতে বার্সেলোনা নিজেদেরকে দাবিদার করলো যে হ্যাঁ ভাই, লা লিগা রেস এখনো শেষ হয়নি, আমরা আছি, আমরা টিকে আছি এবং লিডের সঙ্গে আমরা টিকে আছি। ভাই লা লিগা রেস তো শেষ হয়নি, কিন্তু কালকে একটা খেলা হয়ে গেল, ম্যানচেস্টার সিটি ভার্সেস ফুলহ্যাম FC। অলরেডি 5-1 গোলে জিতছিল ম্যানচেস্টার সিটি, তারপর ফুলহ্যাম যে কামব্যাকটা দিল ভাই, শেষ মুহূর্তে তো মনে হচ্ছিল ফুলহ্যাম ইকুয়ালাইজ করেই দেবে, যদি জস্কো গুয়ার্দিওল ওই গোল লাইন সেভটা না দিল তাহলে তো মনে হচ্ছিল ফুলহ্যাম ইকুয়ালাইজ করে দেবে। ভাই ওয়াটা ম্যাচ হয়েছে কালকে, তার পাশে জিতেছে কালকে ম্যানচেস্টার সিটি। কিন্তু ভাই সত্যি বলা যেতে পারে এই সিজনের প্রিমিয়ার লিগের বেস্ট ম্যাচ, সব থেকে হাই স্কোরিং ম্যাচ তো বটে। একটা পেনাল্টি হয়নি কিন্তু, নট ইভেন এ সিঙ্গেল পেনাল্টি, পুরো 9টা গোল, 9টা ওপেন প্লে গোল। আর ভাই সিটির বেঞ্চ তো ভাই, মানে লিটারালি সিটির বেঞ্চ বলা যেতে পারে কোনো কাজেরই না। একটু যখন লিডে আছে, পেপ গার্দিওলা যখন লিডে আছে, বেঞ্চটাকে যখন রোটেট করলো, শাফেল করলো, ভাই পুরো ডিফেন্স পা খুলে দিল, মানে মারো, কত গোল মারতে পারবে মারো। ভাই সিটির বেঞ্চ তো খুবই অত্যাধিক, মানে এখন জটিল অবস্থায় পড়ে আছে। দেখা যাক নেক্সট ম্যাচে তাদের রিয়াল মাদ্রিদকে ফেস করতে হবে UCL এ, তার আগে তাদের সান্দারল্যান্ডকে প্রিমিয়ার লিগে ফেস করতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু UCL এ তাদের সব থেকে বড় ম্যাচ রিয়াল মাদ্রিদকে। আর ভাই রিয়াল মাদ্রিদ থেকে আসি, আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে অ্যাথলেটিক ক্লাবের সাথে। অ্যাথলেটিক ক্লাবের হোম গ্রাউন্ডের খেলা, কিন্তু ওদের যে হোম গ্রাউন্ডটা এস্তাদিও স্যান ম্যামেস, সেখানে কিন্তু ভাই গিয়ে উইন আনাটা মুখের কথা না, ওখানে উইন আনাটা অত্যাধিক জটিল ব্যাপার। আর আজকে আমি যে স্পেকুলেশনগুলো শুনছি মার্কা বা দা অ্যাথলেটিক নিউজ পোর্টাল থেকে, যে আজকে যদি জাভি আলোনসো পয়েন্ট ড্রপ করে, ইভেন যদি ড্র করে, মানে পয়েন্ট ড্রপ বলতে ড্র বা হারে, তাহলে কিন্তু আজকে জাভি আলোনসো শেখ হওয়ার চান্স অত্যাধিক প্রবল। আর জাভি আলোনসোর বদলে কিন্তু জিনেদিন জিদানকে তারা হায়ার করতে পারে অ্যাজ এ টেম্পোরারি কোচ। তাই আজকের ম্যাচটাতে ভাই পুরো ওয়ার্ল্ড চোখ লাগিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদের যে কি হতে চলেছে ম্যাচটা। নিকো উইলিয়ামস ভালো ফর্মে আছে, নিকো উইলিয়ামস আসছে, আর তোমার ওদিক থেকে এমবাপে ভিনি, আজকে জানি না হয়তো রদ্রিগোকে স্টার্ট দেবে না, মাস্তানতুয়ানো খেলবে রাইটে। দেখা যাক ম্যাচটা কি হবে। এই ম্যাচটা অত্যাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ, আর বার্সেলোনা ফ্যানরা তো অপেক্ষায় আছে যে কখন রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করবে আর তাদের লিডটা আরও বাড়বে। আজকে যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট 36 হয়ে যাবে, বার্সার 37, মানে 1 পয়েন্টের লিড থাকবে। আর আজকে যদি কোনোভাবে পয়েন্ট ড্রপ করে, যদি ড্র করে, তাহলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হবে 34, বার্সার হবে 37। আর যদি হেরে যায় তাহলে রিয়াল মাদ্রিদ 33-এই থাকবে। তাহলে আজকের ম্যাচটা সেই কারণেও অত্যাধিক গুরুত্বপূর্ণ, দেখা যাক কি হয়। এই ছিল আজকে বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো দি মাদ্রিদের ম্যাচের একটা ছোট্ট রিভিউ। ম্যানচেস্টার সিটি ভার্সেস ফুলহ্যামের যে একটা অসাধারণ হাই স্কোরিং ম্যাচ হয়েছে, সেই ম্যাচটা একটা রিভিউ, আর রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক ক্লাবের একটা ছোট প্রিভিউ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। গুড বাই।